আমরা তখন বসে আর কি গানটা গাইছি, সবাই রয়েছে তখন, সবাই মিলে গান করা হচ্ছে। তো এই দিকটা ছিল হচ্ছে গেমস রুম। বাবু কোনো অভিজ্ঞতা নেই, অথচ কিভাবে এটা তৈরি হয়েছিল না যে আমি ভেতরে ঢুকেছিলাম অ্যাজ ইউজুয়াল, চোখে একটু জল চলে এলো, কারণ যা হয় এতদিন ধরে এখানে পড়াশোনা করা, মানে পুরো একদম মন্টেসরি থেকে ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে একটুখানি প্ল্যানটা ডিফারেন্ট। আমাদের প্ল্যান মানে হচ্ছে যেভাবে আমি প্রতিদিন ব্লগ শুরু করছিলাম, মানে এতদিন ধরে এই বিয়ে বাড়ি আজকে সেজে গুজে এখানে যাচ্ছি, আজকে খেতে যাচ্ছি, এরকম করেছিলাম। তো এবার আজকে যেটা ইচ্ছে রয়েছে সেটা বহুদিন ধরে ক্রাফট করে রেখেছিলাম মাথার মধ্যে যে এটা করবো। এবার যখন যাব, বাবাকে অনেক দিন আগে বলে রেখে দিয়েছিলাম যে বাবা আমি কিন্তু এইবার যখন যাব দেশে, তখন একবার স্কুলের রাস্তাটায় যাব আর স্কুলটাও একটুখানি দেখবো, কারণ বহুদিন হয়ে গেছে ওই রাস্তা দিয়ে যাই না। আর ভীষণ আর কি মনে হয়, মনের মধ্যে মেমোরিজ সমস্ত আসতে থাকে, স্কুলের সব পুরনো স্মৃতি, ওই রাস্তা দিয়ে কত যাতায়াত করেছে, এই সব কিছু তো মাথার মধ্যে আসে। তো সেই জন্য ঠিক করেছে, যেহেতু আমার স্কুলটা একটু অন্যরকম, মানে পাঠভবন স্কুলে যারা পড়াশোনা করেছো তারা তো জানোই, বা যারা আমার সমবয়সী যারা করেছিস পড়াশোনা তারা তো জানবি যে পাঠভবন স্কুলটার একটা অন্যরকম স্ট্রাকচার, অন্যরকম পড়াশোনার যে একটা গতানুগতিকতা থাকে সেটাও একটু হলেও আলাদা অন্যান্য স্কুলের থেকে। তো সেই জন্য আমি ঠিক করেছিলাম যে আমার স্কুলটাকে একটু তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখাবো। তবে স্কুলের ভেতরে আমি ঢুকবো না, যেহেতু আজকে উইকডে হচ্ছে, বাইরে বেরিয়ে তারপরে দেখছি কতটা কিরকম ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আমার সঙ্গে আমার বাবাও আজকে যাচ্ছে, তো বাইরে গিয়ে আবার দেখা করছি। এই যে বাবা আর আমি দুজনে মিলে আমরা বেরিয়ে পড়েছি। স্কুলে যাওয়ার সময় না আমরা অনেকবারই গেছি, তবে ট্যাক্সি করে, মানে পরীক্ষার সময়তেই ছুটে যেতাম, বলো ট্যাক্সি, তখন তো উবের নেই, ট্যাক্সি করেই তখন যেতাম। আর এখন যাচ্ছি হচ্ছে মানে এমনি যাত্রীর সাথে বুক করেছে, কিন্তু ট্যাক্সি এসেছে, ট্যাক্সি করেই যাচ্ছি। আমি ইউজুয়ালি এখান থেকে অটো করে উঠতাম, বালিগঞ্জ ফাঁড়ির যে অটোগুলো থাকে। হ্যাঁ এই দেখো সুজাতা সদন, হাজরা রোড বোধহয় অনেকটা জায়গা জুড়ে, তাই না? এই যে রাস্তাটা, এই রাস্তাটার সামনে একটা এরকম ক্রসিং আসছে, সেটা হলো রিচি রোড আর হাজরা রোড ক্রসিং। আর যারা এই দিকটাতে থাকো তারা তো জানোই, যারা এখানে আসো তারা মানে পুজোর সময়টা এই রাস্তা ধরে মোটামুটি আমাদের ওই সামনে থেকে বাঁদিকে ঢুকে গেলে একটু এগুলোই ম্যাডক স্কোয়ারের পুজো, মানে সেই বিখ্যাত পুজো যেখানে ঠাকুর তো অবশ্যই মানে খুবই জনপ্রিয়, একদম সেই সাবেকি সাজ, তার পাশাপাশি আড্ডা, বাপরে এখন অবশ্যই আড্ডার এমনই জায়গা হচ্ছে যে জায়গা পাওয়া যায় না সেভাবে। তো এইখান থেকে সোজা গেলে বাঁদিকে, আবার যখন কাছে যাব তখন আবার দেখাচ্ছি। পঙ্কজ কুমার মল্লিক সরণি এখন নাম। পঙ্কজ কুমার মল্লিক সরণি হচ্ছে এই যে এই রাস্তাটা, এখান থেকে এই রাস্তাগুলোতে আসলে এত আনাগোনা যে আর তো ধরো কটা দিন রয়েছি, আবার সেই 1 বছর বাদে আসবো, সেই জন্য একটু ভালো মতন দেখে নিই, তাই না? তারপরে এটার পাশাপাশি হচ্ছে যে কি খাবার দাবার যেগুলো মিস করবো ওখানে, সেগুলো মানে যতই কষ্ট হোক, যতই অসুবিধা হোক, যাই হোক ব্যালেন্স করে করে খেয়ে তো নিতে হবেই। আবার সেই 1 বছর বাদে এগুলো খাওয়া, এই মন খারাপ নিয়ে তো আর থাকা যায় না। সেই জন্য যতটুকু যা সম্ভব, যতটুকু স্মৃতি সঞ্চয় করে নিয়ে যাওয়া যায়, সেটার জন্যই মূলত আজকে আরো এই দিকটায় আসা। এই রাস্তাটা মানে যখন যাচ্ছি, এখানে স্কুল বাসগুলো দাঁড়াতো এই যে এই দিকের রাস্তাটাতে আমরা যে গাড়ি করে আর কি যেতাম, যে পুল কারে যেতাম, সেটা এখানে দাঁড় করানো থাকতো। এই দিকের রাস্তাটা, এই যে এখানটা দাঁড়ানো থাকতো, আমরা স্কুল থেকে এসে এইখানটাতে আসতাম। এটা স্কুল বিল্ডিং এর মানে পাশের দিকটা। এই ক্লাসরুমগুলোতে আমরা সম্ভবত আসিনি কোনোদিন, ওপরের দিকগুলোতে পেয়েছি, নিচের মাঝেরটাতে আসিনি। এই যে আমার স্কুল, আমি অন্যদিকের ফুটপাথটা থেকে ভিডিওটা করছি, আবার যখন সামনে যাব তখন আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। প্রথমত তো বলি ড্রাস্টিক্যালি চেঞ্জড, এই কারণেই চেঞ্জড কারণ এই যে ওপরের পাঠভবন লেখাটার ওপরে যে ঢাকাটা দেখছো,
এটা আমাদের সময়তে ছিল না। মানে এই যে ভেতরে দরজা খোলার পরে যে একটা অন্ধকার দিক দেখছো, এটা একেবারে মুক্ত ছিল, এই জিনিসটা ছিল না। ওপরে এই শেডটা ছিল না আমাদের সময়তে। এইটুকু অংশ ফাঁকা থাকতো, পাশের দিকটাতে আবার শেড দেওয়া থাকতো। তো এখান দিয়ে ঢুকে মোটামুটি খোলা আকাশটা দেখতে পাওয়া যেত। কিন্তু এই জিনিসটা এখন সামহাও, মানে অনেক দিন আগে আমি লাস্ট যখন এসেছিলাম সেই সময়তেও দেখেছি যে এটা ঢাকা পড়ে গেছে। প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে এই যে শেডটা দেখছো, এটা সেই সময়তে মানে আমাদের সময়তে এই কারণেই ছিল না, কারণ যখন আমরা বসন্ত উৎসব আমাদের স্কুলে যখন পালন করা হতো, সেই সময় একদম শেষে মানে যখন লাস্ট গানটা হচ্ছে আর কি, রাঙিয়ে দিয়ে যাও যাও, এই গানটা যখন হচ্ছে, সেই সময়তে যারা নাচের যারা আর কি থাকতো, নাচের মেয়েরা, তারা ওই ওপরে উঠে ওইখান থেকে রঙিন কাগজ মানে ছুঁড়ে ছুঁড়ে ফেলতো। আমরা তখন বসে আর কি গানটা গাইছি, সবাই রয়েছে তখন, সবাই মিলে গান করা হচ্ছে। তখন যখন গানটা চলছে, ওপর থেকে ওই রঙিন কাগজ, ফুল, এগুলো ওপর থেকে ফেলা হতো এই বারান্দায় দাঁড়িয়ে। তো সেটা চেঞ্জ, যেটা আমার প্রথমবার যখন দেখেছি তখন মনে হয়েছে। এই দিকটা ছিল হচ্ছে গেমস রুম। এই যে এই পুরো জায়গাটা দেখছো, এটা গেমস রুম আমাদের সময়তে ছিল। আমি জানি না এখন এটা অন্য কোনো পারপাস সার্ভ করে কিনা। এই সময়টা গেমস রুম ছিল, প্লাস গানের রিহার্সাল, অ্যানুয়াল প্রোগ্রামের রিহার্সাল সব এই গেমস রুমে হতো। এবং এই দিকের যে জানলাটা দেখছো, এইটা আমাদের একজন ক্লাসমেট, সে এখানে প্রচুর খেলাধুলা করছিল, মানে আমাদের স্কুলের টাইমেই রিসেসের সময়তে প্রচুর খেলাধুলা করতে করতে এই দিকের জানলাটা ফুটবল দিয়ে এমন ছুটেছিল যে ভেঙে গেছিল। আর সেটা বহুদিন ধরে ভাঙাও ছিল। আমরা যখন 11-12-এ উঠে গেছি তখনও ভাঙা দেখতাম। তারপরে দেখো এখন পুরোপুরি চেঞ্জড, কিরকম অন্যরকম লাগে না? সব মিলিয়ে এখন এসি হয়ে গেছে প্রত্যেকটা ঘরে। আমাদের সময়তে প্রত্যেকটা ঘরে কি এসি তো ছিল না, পরে গেমস রুমে এসি বসানো হয়। হ্যাঁ, পাঠভবন স্কুল সম্পর্কে আমার একটা দুর্বলতা ছিল। আমি আসলে কোনোদিন পাঠভবন স্কুলে পড়ার সুযোগ পাইনি। আমার ভীষণ ইচ্ছে ছিল, কারণ আমি আমার বন্ধুরা যারা ছিল আমার সমবয়সী, সব পাঠভবন স্কুলে পড়তো। পাঠভবন স্কুলে একটা অন্যরকম রীতি ছিল পড়াশোনার, এবং ছাত্রছাত্রীদের মধ্যে এমন একটা অদ্ভুত রিলেশনশিপ গড়ে উঠেছিল শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। ফলে এটা আমার ভীষণ ভালো লাগতো। মনে হতো যেন একটা বাড়ির মধ্যে সবাই এসে জড়ো হচ্ছে, যেন নিজেদের বাড়ি। তা আমার ইচ্ছে ছিল আমার সন্তান, পুত্র বা কন্যা যেই হোক না কেন, তাকে আমি পাঠভবন স্কুলে পড়াবো। শুধু তখন কোনো ভবন ছিল না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বাড়িতে সব স্কুল হতো। তো ওই মন্টেশ্বরী স্কুলে ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা বটুয়া নিয়ে যেত। আর একটা মজার কথা কি ছিল জানেন? 5 পর্যন্ত কোনো পরীক্ষা ছিল না, কোনো পরীক্ষা ছিল না। 5 থেকে যখন 6-এ উঠতে যাচ্ছে তখন কিন্তু পরীক্ষায় বসতে হলো। আপনি ভাবুন, কোনো অভিজ্ঞতা নেই, অথচ কীভাবে এরা তৈরি হয়েছিল না যে এইবার পরীক্ষায় বসতে হবে। এটা কি আনন্দের না? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর বুঝতে পারছেন তো, পাঠভবন স্কুলের একটা অন্যরকম ঐতিহ্য, অন্যরকম ইতিহাস, অন্যরকম রীতি, আদব কায়দা, যেখান থেকে ছাত্রছাত্রী শুধু তাই নয়, বাবা মাদেরও কিরণ যেন তৈরি করে নেয়, যেভাবে আমরা তৈরি হয়েছি। পরীক্ষার ব্যাপারটা যেটা বাবা বললো, যে আমাদের মানে ক্লাস 5 পর্যন্ত, আমরা যখন 1, 2, 3, 4 তারপরে 5-এ উঠে যাই, সেই সময়টা আমাদের কোনো পরীক্ষা দিতে হয়নি, কারণ আমাদের স্কুল কম্পিটিশনে বিশ্বাস করতো না। এটা ছিল মেন কারণ। তো আমাদের স্কুল একটু হলেও মানে ডিফারেন্টলি আমাদের আর কি আপব্রিঙ্গিংটা সেই সময়তে হয়েছে। এখন অনেক পাল্টে গেছে নিঃসন্দেহে, কারণ কোনো জিনিস তো এরকম স্ট্যাটিক থাকে না, চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, এটাই বলা হয়। তো চেঞ্জ তো অবশ্যই হয়েছে, পড়াশোনার নিয়মও হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেই সময়টাতে মানে পরীক্ষা সত্যিই আমাদের দিতে হয়নি। ক্লাস 5-এ আমরা উঠে গেছিলাম, তারপর 5 থেকে 6-এ যখন উঠতে মানে তারপরে যখন আস্তে আস্তে এগোতে থাকে, ক্লাসের সংখ্যাটাও বাড়তে থাকে, সেই সময় পরীক্ষাটা শুরু হয়েছিল। তার আগে কোনো কম্পিটিশন যেহেতু আমাদের স্কুল বিশ্বাস করতো না, সেই জন্য আমাদের কোনো পরীক্ষা হতো। আমি ভেতরে ঢুকেছিলাম, অ্যাজ ইউজুয়াল চোখে একটু জল চলে এলো, কারণ যা হয় এতদিন ধরে এখানে
পড়াশোনা করা, মানে পুরো একদম মন্টেসরি থেকে ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা এইখানে, সেকেন্ডারি বিল্ডিং ক্লাস 5 to 10। আর সোজা একদম এই রাস্তা বরাবর সোজা গেলে হচ্ছে মন্টেসরি বিল্ডিংটা পড়ে। তো যা হয় মানে সময়ের সাথে সাথে পুরনো দিনগুলো এত পেছনে চলে যাচ্ছে, সেই জন্য মনটাও খুব খারাপ হয়ে গেল ভেতরে ঢুকে। ওই জন্য বাবা মানে যিনি সিকিউরিটি ছিলেন তিনিও বললেন যে ভেতরে যিনি আছেন মানে এখনকার যিনি ম্যাডাম, তার সঙ্গে দেখা করতে আমার আর ইচ্ছে করলো না, মানে আর আর ভেতরে আর ঢুকবো না। ওইটুকু দরজার কাছে গিয়ে যা পরিস্থিতি হলো, এমন চোখে জল এসে গেল যে আর ভেতরে ঢুকলে না জানি কি হবে। ওই সিঁড়িটা দেখবো, যে সিঁড়ি দিয়ে উঠে ক্লাসরুমে যেতাম সেটা দেখবো, ওইটার কোনো মানে নেই। তো সেই জন্য ওইখান থেকেই ওইটুকু দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছি। যাই হোক, আর দেখবো না, আরও বেশি কান্না আসতে থাকবে। বাড়ি যাই এবার, অনেকটা দেখে নিলাম, অনেকটা মানে শান্তি পেলাম দেখে মনে হচ্ছে এই জায়গাটা। বাড়ি যাই। আমরা শ্রী রাম নিবাসের সামনে দাঁড়িয়ে আছি। বাবা এখানে এসেছিলেন? আচ্ছা, ঠাকুর একসময় এখানে এসেছিলেন, থাকতেন উনি? হ্যাঁ হ্যাঁ, থাকতেন। আচ্ছা, ঠাকুর মানে রাম ঠাকুরের কথা বলছি, যারা জানো তারা তো জানোই, বুঝতেই পারছো, আমি ভিডিওতে আগেও শো করেছি। চলো একটু ভেতরে যাই। একজন জিজ্ঞেস করেছো যে আমি দীক্ষিত কিনা। না, আমি রাম ঠাকুরের আশ্রমের দীক্ষিত নই, তবে আমার বাবা, আমার জেঠু, এরা সবাই দীক্ষিত ছিলেন। আমার বাবা দীক্ষিত আর কি। যেহেতু আমাদের পরিবারের সবাই মোটামুটি রাম ঠাকুরের ভক্ত এবং রাম ঠাকুরকে আমরা যে কোনো শুভ কাজের আগে স্মরণ করি, তাকে মানি, সেই জন্য এখানে আসার সময়তেও একটা অন্যরকম ফিলিং, অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। এবং অবশ্যই বাবা বারবার বলছিল একটা কথা, যে আজকে আমরা প্রথম দিকে ভাবছিলাম স্কুলের এই যে প্ল্যানটা রয়েছে, স্কুলে আসার প্ল্যানটা রয়েছে, এটা কি আজকে করা হবে? যেহেতু বাবা একটু ক্লান্ত বোধ করছিল, বাবাকে বলছিলামও যে থাক, আজকে ছেড়ে দাও, বরঞ্চ অন্য একদিন যাই। তখন বাবা বলল যে না, আজকে যখন ভেবে রেখেছি তখন আজকেই যাব। আর সেই কারণে এই জায়গাটাতেও আসা হলো। মনে হচ্ছিল যে আজকে বেরোলাম বলেই এই বাড়িটাতে আসতে পারলাম। এবং এই বাড়িতেই কিন্তু রাম ঠাকুর, যেরকমটা বাবা বলল, রাম ঠাকুর এসেছিলেন, সেই জন্য দেখো তার মূর্তিও রয়েছে। আর ভেতর দিকে ঠাকুর ঘর ছিল, সেটা আমরা ঘুরে এসেছি, তবে সেখানে আর আমি কোনো ভিডিও কালেক্ট করিনি। সেখানেও কিন্তু তার খড়মটি রাখা রয়েছে। আর এই বাড়িটির ওপরে ওঠার মুখে কিন্তু এরকম কালিয়া দমনের একটি ছোট্ট স্ট্রাকচারও করা রয়েছে। বলা হয় যে এটি সত্যি খুব শুভ। এখান থেকে বেরিয়ে একটি ছোট্ট বাচ্চাকে দেখলাম পাঠভবন মন্টেসরি, সেও পটুয়া নিয়ে যাচ্ছে। বাচ্চাদের মানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের গলা শোনা যাচ্ছে মন্টেসরি বিল্ডিং, তার সামনে দাঁড়িয়েছি। এটা হলো আমাদের স্কুলের মন্টেসরি বিল্ডিং, পাঠভবনের। প্রচুর গাড়ির আওয়াজ, কিন্তু তার মধ্যেও যেটা ছাপিয়ে যাচ্ছে সেটা হলো ছোট্ট ছোট্ট পুচকি ছানাপোনাদের আওয়াজ। যেটা ওই ওই দিকটা হচ্ছে ভেতর দিকটায় আমাদের ক্লাসরুম, ভেতরে যাওয়ার জায়গা ছিল, অন্যরকম জায়গা পাঠভবনের এই মন্টেসরি বিল্ডিং। আমার যেটা সবার আগে মনে পড়ে সেটা হলো বটুয়া। বটুয়া নিয়ে আমাদের স্কুলে যেতে হতো, যেটা এখনো দেখালাম, তোমাদের শেয়ার করলাম। আর তার পাশাপাশি হচ্ছে মাঝে মাঝেই চড়ুই ভাতি স্কুলে, এগুলো এখনো মনে আছে। বাড়ি এসে গেছি প্রায় 15 মিনিট হলো। আজ স্নান তো করেই গেছিলাম। এই যে দেখো, ঘড়িতে দেখতেই পাচ্ছ 2টো বাজছে। আর তার পাশাপাশি সেদিন স্টার মার্ক থেকে যে ক্যালেন্ডারটা কিনলাম, সেইটাকে এখানে প্লেস করে দিয়েছে বাবা। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ডটার সাথে খুব সুন্দর ম্যাচও করেছে। তাই এখানেই ঠিক করলাম যে থাক, রাখা থাক। আর যেহেতু 2টো বাজছে, ইউজুয়ালি আমার কলকাতার বাড়িতে খাওয়া দাওয়াটা একটু আগে হয়, মানে 1:30 নাগাদ খাওয়া হয়ে যায়। কিন্তু 2টো বাজছে তো সেই জন্য বেজায় খিদেও পেয়েছে। আজকে আবার অনেক কিছু রয়েছে। আগের দিনের একটু মেথি শাক ছিল, সেটা রয়েছে। তার পাশাপাশি আলু আর পেঁয়াজকলি ভাজা রয়েছে, পেঁপের তরকারি রয়েছে, সঙ্গে রয়েছে পার্শে মাছ, আর তার সাথে রয়েছে আমার প্রিয় বিউলির ডাল। ও হ্যাঁ, একটুখানি চাটনিও রয়েছে। তো সব মিলিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই গেল। প্রায় এখন সন্ধ্যে 6:30 বাজছে, আর আজকে মানে অনেকদিন বাদে একটুখানি ভালো মতন দুপুরবেলা ঘুমোতে পারলাম। দুপুরবেলাতে তো ঘুমের মা বলছে যে হ্যাঁ দুপুরবেলা ঘুমো না তুমি, এখানে এসে আর কি করা যাবে। বাড়িতে আসার পরে একটা যে বাড়ির মানে শান্তি থাকে, দেখবে অটোমেটিক্যালি দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুম আসে, যেটা অন্য কোথাও কিন্তু হয় না, মানে ইসরায়েলেও হয় না। আর শিলিগুড়িতে আমি একবার বোধহয় 15-20 মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আদারওয়াইজ মানে সৌরভ এটা অ্যাপ্রিসিয়েট করে যে তোর এটা অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার যে তুই দুপুরে ঘুমোস না।
কিন্তু আজকে কালকে রাত্রিবেলা যেহেতু অনেক রাত্রিবেলা করে আর কি বাড়ি এসেছিলাম ঠিকঠাক সময়তে, দেরি হয়ে গেছিল ঘুমোতে। আকাশবাণী সেরে আবার আকাশবাণীতে জিজ্ঞেস করবে, আমি তো বলতেই চাই না, আকাশবাণীতে আমার লাইভ শো ছিল, তো 12টায় শেষ হয় সেটা। এবার সেটা শেষ হওয়ার পরে তারপর বাড়ি আস্তে আস্তে আমি যেহেতু সবার আগে নামি, হাজরায় আমার বাড়ি, সবার আগে নামার জন্য আমি 12:30টার মধ্যে বাড়ি ঢুকে যাই ভেতরে। কিন্তু তারপরে এদিক ওদিক ফ্রেশ হওয়া, একটুখানি মিষ্টি খেলাম, জল খেলাম, এইসব করতে করতে শুতে শুতে মোটামুটি 1:15 হয়ে গেছিল। তারপরে আবার ঘুম আসতেও দেরি হয়েছিল, তো সেইটার কারণে আজকে দুপুরবেলাটা মানে ঠিকই করে রেখেছিলাম যে খাওয়া দাওয়া হবে, একটু কিছুক্ষণ টিভি দেখবো। আর টিভিতে আজকে শিল্পী দেখছিলাম, উত্তম সুচিত্রার শিল্পী। যদিও সিনেমাটা মানে মা খুব ভালো ছিল। মা আমাকে আগেই বলছিল যে এটা কিন্তু একটু চাপের হতে পারে, কারণ একদম প্রথম দিককার আর কি, প্রথম দিকেরই হবে তাই না, প্রথম দিককার। আমি আর মা ভীষণই বাংলা, মানে মার থ্রুতেই আমার বাংলা সিনেমা দেখার আর কি স্বভাবটা জন্মেছে, বাংলা পুরোনো দিনের সিনেমা আমি খুব ভালোবাসি দেখতে। তো সেই জন্যই এখন দূরদর্শনে যেহেতু শুনলাম মার কাছে বেশ কিছুদিন ধরে দূরদর্শনে আবার এটা ফেরত এসছে। আগে তো 11টার সময়তে দিত, 11:05 বোধহয় দিত। তো আমি আমার গরমের ছুটি, তারপরে মানে যখন যেরকম ছুটি গেছে স্কুলে, সেই সময় তো প্রচুর ভালো ভালো বাংলা সিনেমা সেই সময় দেখেছি। সেটা আবার ফেরত এসছে, যে জন্য ছাড়তেও ইচ্ছে করে না। ওটা দেখতে দেখতে তারপর একটা টাইমে দেখলাম না, চোখ ফোক পুরো বুঝে আসছে, আর হচ্ছে না। যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে, আর এটা অর্ডার করেছি এখন টেढ़े মেঢ়ে। মানে এটা যে কতদিন বাদে খাবো, বিঙ্গো টেढ़े মেঢ়ে। আমি কুরকুরের থেকেও টেढ़े মেঢ়েটা বেশি পছন্দ করি। সেটা 3টের প্যাক, বিগ বাস্কেটে 5 মিনিটে এখন বিগ বাস্কেট ডেলিভারি করে, সত্যিই 5 মিনিটে চলে এলো। সেটা একটা এখন অর্ডার করেছি, একটা খাবো। আর রাতে আজকে প্ল্যান আছে রোল বানানোর। মানে আমিই বলেছি যে তোমরা তো কিছুই সেভাবে আমি খাওয়াতেই পারলাম না, রান্নাও করতে পারলাম না, একদিন যা করেছিলাম, আজকে চলো একটুখানি রোল খাই আমরা সবাই মিলে। মা ম্যাক্সিমাম হেল্প করবে, মা পরোটাটা বেলে টেলে দেবে, একটুখানি হেল্প করে দেবে। কিন্তু না, ঠিক আছে, চিকেন টিকেন ওই স্টাফিংটা পুরো রেডি করা, ওগুলো আমি করব। করে দেখা যাক আজকে কিরকম কি দাঁড়ায়, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আগে এটা এখন খাই বসে বসে, এটা খুব মানে ভেতর থেকে একটা ক্রেভিং বলে না, সেইটা হচ্ছিল, টেढ़े মেরে খাওয়ার ক্রেভিং। এগুলো তো আর ওখানে দেখো আবার 1 বছর বাদে পাবো হয়তো, ওখানে তো আর এরকম এই জিনিসটা এরকম পাবো না, স্পাইসি জিনিসটা। সেটা এখন একটু খাই, পরে আবার আসছি। আস্তে আস্তে একটা একটা করে দিন কমতে শুরু করেছে। কলকাতা থেকে আবার শিলিগুড়ি ফেরত যাবো, আবার শিলিগুড়ি থেকেও ফাইনালি ইসরায়েল যাওয়ার সময়টাও আস্তে আস্তে এগিয়ে আসছে। সেই জন্য যখনই ভাবছি যে এই রে, এইটা তো খাওয়ানো হলো না, কিংবা ওইটা ওখানে আমরা এত রান্না করি সেটা খাওয়ানো হলো না, তাই আজকে ডিসাইড করলাম ঠিক আছে, সন্ধেবেলায় বা রাতে ডিনারে যাই বলো না কেন, আজকে আমি বাড়িতে একটু রোল বানাই, চিকেন রোলটা বানাই। তো চিকেন রোলটার পরিবর্তে ঠিক হলো যে এগ চিকেন রোল বানানো হবে, কিন্তু সেখানে ওই চিকেনের যে ভেতরের যে স্টাফিংটা হয় সেটা তো বানিয়ে নিয়েছি, তবে এই পরোটাটা মা একটু বেশি ভালো করে থাকে, সেই জন্য মাকেই বললাম মা তুমিই করো। তবে হ্যাঁ, ময়দাটা আমি মেখে দিয়েছিলাম, একটু বেশি করেই ময়দা মাখা রয়েছে, তাহলে আরো একদিনের জন্য ওই লুচি বা পরোটা যেটাই মা করতে চাইবে সেটা হয়ে যাবে। এখানে দেখো, টোটাল বোধহয় আমাদের 5টা মতন রোল তৈরি হয়েছে, তবে 3টেতে ডিম দেওয়া রয়েছে, বাকি দুটোতে আর ডিম দেওয়া হয়নি। এরম ভাবেই কাগজ দিয়ে কোনো ক্রমে একটা মোড়ানো হয়েছে, এইটা আমরা ঠিক মতন পারিনি করতে, চেষ্টা করেছি, যদিও আমি একা না করলে মা যদি করতো তাহলে বোধহয় আর একটু বেটার এই রোলগুলো বানাতে পারতো, মানে এই কাগজটা দিয়ে একটু ঠিক মতন মুড়ে দিতে পারতো। আমার আবার এই জিনিসটা করতে গেলে একটুখানি কেমন যেন মনে হয় যে হচ্ছে না, খুবই অপটু হাতে আমি চেষ্টা করি এটা করার। আর সেদিন কাকু কাকিমা আর সৌরভের সঙ্গে যখন দেখা হলো, ওরা তো মিষ্টি দিয়েছিল, আর প্রচুর মিষ্টি দিয়েছিল, তো সেই মিষ্টিও রয়েছে। আর মিষ্টি সহযোগে এগ চিকেন রোল খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। অনেক দিনের ইচ্ছে ছিল এই রোলটা একটু খাওয়ানোর, মানে চিকেন রোলটা বানিয়ে দেওয়ার। তাও আমি চিকেনটা স্টাফটা মানে যেটা আর কি ভেতরে দেওয়া হয় ওইটা রান্না করেছি, ম্যারিনেটটাও মা করে দিয়েছিল। কাটাকুটির মধ্যে ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে তারপরে সেটাকেও আবার যেরকম ভাবে যে প্রসেসে আর কি করি, আর ময়দাটা মেখে দিয়েছি। বাকি পরোটা, তারপরে ডিমের ওপরে আর কি পরোটাটাকে ফেলে তারপর সেটাকে আবার ফ্লিপ করা, এই সমস্ত কিছু মা করেছে। অবভিয়াসলি এটুকু করানো যায়, কি বলো, আমি যতই বলি যে আমি পুরো একদম রেঁধে বেড়ে খাওয়াবো, এইটুকু মার থেকে আর কি আদায় করে নেওয়া যায়, যে হ্যাঁ একটুখানি করে দাও, হেল্প করে দাও। যাই হোক, ওভারঅল ভালো, আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে, মিষ্টিও ছিল তার সঙ্গে। তবে আমি আর কেন বলবো, মাই একটুখানি বলে দিক, তোমাদের একটু শুনিয়ে দিক যে আজকে কিরকম খেলো, মার থেকে একটুখানি শুনি চলো। এই যে কেমন খেলে? খুব ভালো খেলাম, ভীষণ ভালো খেলাম।
আর যেটা সব থেকে ভালো হলো, একদম বাড়ির রোল তো, অনেকটা রাত্রেই খেলাম, প্রায় 10টায় খেলাম, কিন্তু কোনো রকম শরীর খারাপ বা কিচ্ছু মানে মনে হচ্ছে হবে না, কারণ একেবারে বাড়ির সব জিনিস দিয়ে করা। তবে একটাই জিনিস, যে আমরা যারা রোল খাই বাইরে, যে সমস্ত ভাইরা রোল তৈরি করে, তাদের একটা অসম্ভব এক্সপার্ট হাত আছে। তারা একটা ঝাপ করে নিয়ে কিনা ওটা ফেলে দেয়, দিয়ে সর করে সাজিয়ে দেয়, দিয়ে গুটিয়ে দিয়ে কাগজটা দিয়ে একটা দিয়ে সঙ্গে সঙ্গে হাতে স্যাট। সেইটা আমরা কাগজটা একটুখানি মানে মিসম্যানেজমেন্ট হয়ে গেছে, ওটা আমাদের দ্বারা হলো না। অনেক ট্রাই করে টোরে লাস্টে কাগজের মতন রইলো। আমরা বেশ পরোটাটা মাংসের মধ্যে দিয়ে ওরম করে খেয়ে নিলাম, কিন্তু অপূর্ব স্বাদ। কিন্তু তুমি তোমারই এখানে মানে 50% কন্ট্রিবিউশন। সেটা তো দেখো, আমার রান্নাঘরে কোথায় কি আছে, যদিও ও সবটাই জানে, কিন্তু তাহলেও আমি একটু চটজলদি করে ফেলতে পারি, বা পরোটাটা একটু বড় করে বেলতে পারি, স্ল্যাবটা পরিষ্কার করে, এসবগুলো করে দিয়েছে ওকে, কিন্তু সমস্তটাই ওই করেছে। আর আরেকটা, হ্যাঁ, পরিবেশনটাও আমি করে দিয়েছি। হ্যাঁ, তাহলে আর সমস্তটা কি করেছি আমি? তবে ওই কাগজটা, ওইটা আমার ওইটাই আর কি, যে একটা ওদের মতন করে কাগজটা রোল করা। ওরা বোধহয় বাটার পেপার বা এই জাতীয় কিছু ইউজ করে, কিছু একটা করে, কিন্তু একটা মানে এত দ্রুততার সঙ্গে করে ফেলে, ওইটা আমরা আরো মাস্টার করতে হবে সেটার জন্য। ওইটা মানে ওরা একদম মাস্টার। যাক, ওভারঅল আজকে ডিনার মোটামুটি ভালো ছিল তো, এবং খুবই যে কোন রকম শরীর খারাপ, এত রাত্রে 1.5খানা করে রোল খেয়ে ফেললাম না, সেটা কিছু অসুবিধা হচ্ছে না, খেলামও, ভালো লাগলো। শুনে নিলে যে আমি কি আর করেছি, অনেক কিছুই করেছে অ্যাকচুয়ালি। মানে যেটা আমার ক্ষেত্রে আমি মানে বলি, মাকেও বলি যে আমি একটু স্লো, মানে যে কোনো কাজেই ধরো, অন্যান্য শুধুমাত্র যে রান্না সেটা নয়, অন্যান্য যে কোনো কাজেই আমি একটু ধীর গতিতে, ওভারঅল মুভমেন্ট বা কিছু সবকিছুই একটু আস্তে আমি করি। সেটা তোমার অভিজ্ঞতা লাগবে, আর কিছুদিন গেলে পরে তুমি সেটা পারবে, মানে তুমি আরো অভিজ্ঞ হয়ে যাবে। আমরা এখন রান্নাঘরে কাজ করে করে অভিজ্ঞ, তুমি তো নাও তা, আস্তে আস্তে তুমিও হয়ে যাবে। আজকের থেকে 3 বছর বাদে দেখবে তুমিও আমার থেকে বেশি দ্রুততার সঙ্গে কাজ করছো। সেটা সময় বলবে, কিন্তু আমি একটুখানি মানে আমার ধীর লয় হয়ে যায়, তো সেটা মা ধরো যতটা স্পিডে করবে আমার তো আর ততটা স্পিডে হবে না। তো যাই হোক, গরম লাগছে, এটা খুলে ফেলতে হবে। ভিডিওটা এবার আজকে এখানেই শেষ করছি। আজকে খুবই মানে অন্যরকম একটা দিন গেল, সকাল থেকে স্কুলে গেলাম, ওইখানে গিয়ে জায়গাটা একদম অন্যরকম ছিল, সবকিছু মিলিয়ে আজকে ওভারঅল দিনের শেষটাও খুব ভালোভাবে হলো। তো এই যে পলিও এসছে একটুখানি, পলি আবার আজকে একটা হার পড়েছে, দেখো একটা হার পড়েছে, এটা মা ওকে দিয়েছে। তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি। যাই হোক, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আমাদের ইচ্ছা আছে বইমেলাটাও যাওয়ার, তো বইমেলা, সরস্বতী পুজো, অনেক কিছু রয়েছে, তো সেটা নিয়ে অবশ্যই ব্লগ আসবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।